আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গত অনেক দিন ধরেই আমরা আমাদের ইংলিশ নেক্সট পেজে আমাদের বেসিক নিয়ে কোনো ক্লাস আমরা দিতে পারি নাই। সো আমরা এরপর থেকে ঠিক করছি যে আমরা পরবর্তী যে বেসিক ক্লাসগুলো আমরা স্টেপ বাই স্টেপ নিতে চাইছিলাম, সেই ক্লাসগুলো আমরা ভিডিও রেকর্ডেড আকারে নেক্সট থেকে প্রোভাইড করব। সো এর ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লোজ। সো আমরা সবাই জানি ক্লোজ হচ্ছে আমাদের একটা ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা ছাড়া আমাদের একাডেমিকে কোয়েশ্চেন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের আনসার করতে অনেক সমস্যা ফেস করতে হবে। যেমন ক্লোজ থেকে আমাদের সেন্টেন্স রিলেটেড কোয়েশ্চেন থাকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক্সচেঞ্জ করতে হয়। এটা আমাদের অবশ্যই ক্লোজে ভালোভাবে একটা স্কিল অর্জন করতে হবে। এরপরে আমরা যদি আরো দেখি, লাইক কমপ্লিটিং সেন্টেন্স আছে। ক্লোজ ছাড়া আমরা কখনোই কমপ্লিটিং সেন্টেন্স প্রপারলি আনসার করতে পারবো না। আহ, এরপরে আরো অন্যান্য প্রায় সব কোয়েশ্চেনই আছে। রিটেন পার্টে যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্লোজ নিয়ে ভালো করে বিস্তারিত জানতে হবে এবং ক্লোজ কিভাবে লিখতে হয়, ক্লোজের স্ট্রাকচার গুলো ভালো করে মনে রাখতে হবে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লোজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এটা থেকে তোমরা এই ক্লাসটা যদি একটু ভালো করে করো তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবা, অনেক উপকৃত হতে পারবা। সো আজকে আমরা আমাদের ক্লোজ রিলেটেড ক্লাসটা শুরু করতেছি। সো লেট গেট স্টার্টেড। সো দেখো, ক্লোজ এর বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। আমরা জানি বাক্যের অংশটাকে আমরা ক্লোজ বলি, কিন্তু কিছু কন্ডিশন অবশ্যই আছে। সো আমরা এখানে যদি এই ডেফিনেশনটা একটু দেখি, আমাদের ডেফিনেশন হচ্ছে a group of words, a group of words with finite verb, with finite verb is called close. তাহলে এই শব্দের একটা গুচ্ছ যেটাতে অবশ্যই একটা ফাইনাইট ভার্বকে থাকতে হবে, তখন সেই অংশটাকে আমরা ক্লোজ বলতে পারবো। তাহলে আমরা বাংলাতে বলতে পারি যে ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যের অংশ, বা আমরা এভাবে বলতে পারি আ পার্ট অফ আ সেন্টেন্স উইথ ফাইনাইট ভার্ব ইজ কল্ড ক্লোজ। তাহলে বাক্যের ফাইনাইট ভার্ব যুক্ত যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা ক্লোজ বলবো। অবশ্যই এখানে কিছু কন্ডিশন অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমাদের ফিল আপ করতে হবে। যেমন অবশ্যই এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, লাইক এই যে ফাইনাইট ভার্বকে থাকতে হবে, ফাইনাইট ভার্ব। পাশাপাশি এখানে একটা সাবজেক্টকে থাকতে হবে। তাহলে একটা ক্লোজ হওয়ার জন্য সব থেকে ম্যান্ডেটরি জিনিস হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব থাকতে হবে, এন্ড সেকেন্ড হচ্ছে আমাদের সাবজেক্ট থাকতে হবে। তাহলে আমরা সেটাকে প্রপারলি একটা ক্লোজ বলতে পারবো। তো আমরা অবশ্যই মাথায় রাখবো আমাদের ডেফিনেশন ওয়াইজ যে ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যের অংশটাকে আমরা ক্লোজ বলবো। তাহলে ক্লোজে আমাদের কোন দুইটা রিকোয়ারমেন্ট আমাদের ফিল আপ করতে হবে? প্রথম রিকোয়ারমেন্ট 100% একটা ফাইনাইট ভার্বকে থাকতে হবে, আদারওয়াইজ সেটা কখনোই ক্লোজ বলা যাবে না। এন্ড দেন একটা সাবজেক্ট থাকবে, এই দুইটা মিলে একটা ক্লোজ মেক করবে। এর পরবর্তী আমরা যদি এখানে একটা জাস্ট এক্সাম্পল দিই, দেখো নো আই নো দ্য পারসন। সো এই এক্সাম্পলে দেখি আই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট এন্ড নো হচ্ছে একটা আমাদের ফাইনাইট ভার্ব। দেখো আমাদের সাবজেক্টও আছে এন্ড ফাইনাইট ভার্বও আছে। সো এখন আমরা এই জিনিসটাকে একটা ক্লোজ বলতে পারবো। সো একটা ক্লোজ বলার জন্য আমাদের যে দুইটা জিনিস লাগে, ফাইনাইট ভার্ব এন্ড সাবজেক্ট, সেই দুইটা জিনিসই দুইটা রিকোয়ারমেন্টই এই সেন্টেন্স ফিল আপ করছে। এই জন্য আমরা এটাকে একটা প্রপার ক্লোজ বলতে পারবো। এখন কোন ক্লোজ হবে এটা আমরা পরে ক্লাসিফিকেশনে জানবো। জাস্ট এখন এই বিষয়টা হচ্ছে আমাদের একটা ক্লোজ। এর পরবর্তীতে আহ, আমরা অনেক বইয়ে দেখবো যে আমাদের ক্লোজ অনেক প্রকারের আছে। অনেক প্রকারের বলা যাবে না, লাইক অনেকে 3 প্রকার বলে, অনেকে প্রধানত 2 প্রকার বলে। দুইটা বিষয়েরই লজিক্যাল রিজন আছে। সো আমার দৃষ্টিকোণ থেকে আমরা যদি এটাকে 2 প্রকার বলি তাহলে বেটার হয়। যেমন আমরা ক্লোজকে 2 ক্যাটাগরিতে যদি বিভক্ত করি, সেটা হচ্ছে একটা আমরা এখানে ডিভাইড করব। একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আরেকটাকে আমরা এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারবো।
ডিপেন্ডেন্ট ক্লোজ। সো এই ক্লোজকে আমরা প্রধানত এই দুই ক্যাটাগরিতে ক্লাসিফাইড করতে পারবো। একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন অনেক বইয়ে আবার আমরা পাবো এই তিন ধরনের ক্লোজ আমরা পাবো। এক হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, দুই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, তিন হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। সো এই তিন ধরনের ক্লোজ আমরা অনেক বইয়ে দেখবো, যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। কিন্তু আমরা ডিভাইড করছি কয় প্রকারে? দুই প্রকারে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সো আমরা এই তিনটাকে, এই যে তিনটা ক্লোজ আছে, এই তিনটা ক্লোজকে আমরা এই বিষয়গুলোর মধ্যে নিয়ে চলে আসবো। যেমন আমরা যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে দেখছি, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মধ্যে আমরা দুইটা বিষয়কে রাখতে পারবো, একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে আমরা দিতে পারি প্রিন্সিপাল ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। সিসি মিন্স কোঅর্ডিনেট ক্লোজ আর পিসি মিন্স প্রিন্সিপাল ক্লোজ। আর ডিপেন্ডেন্টের মধ্যে আমরা রাখবো সাবঅর্ডিনেট ক্লোজকে, এসসি, দ্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমার দৃষ্টিকোণ থেকে জেনুইন ক্লোজ হচ্ছে দুইটা। এই তিনটার মধ্যে জেনুইন ক্লোজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লোজ বলতে আদৌ কোনো ক্লোজ নাই। রিজন, এই প্রিন্সিপাল ক্লোজটাই কোঅর্ডিনেট ক্লোজ হিসেবে ব্যবহার হবে কিছু শর্ত সাপেক্ষে। কিছু কন্ডিশন থাকে, এই কন্ডিশনগুলো যদি ফিল আপ করে তাহলে সেই প্রিন্সিপাল ক্লোজটাকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো। সো এখন যেহেতু আমরা ক্লোজকে দুই ভাগে বিভক্ত করলাম, একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। সো ইন্ডিপেন্ডেন্ট এর অর্থই হচ্ছে স্বাধীন, যে কারো উপর নির্ভরশীল না। তাহলে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের ডেফিনেশন বলতে যাই, তাহলে হবে যে ক্লোজ অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল না, যে ক্লোজ নিজেই তার অর্থটা প্রকাশ করতে পারে একাই, সে ক্লোজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি। আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে জাস্ট এর অপোজিট, যে ক্লোজ তার অর্থ একাই প্রকাশ করতে পারে না এবং তার অর্থ প্রকাশ করার জন্য এই প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, সেখানে 100% ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজকে থাকতে হবে। যদি প্রিন্সিপাল ক্লোজ না থাকে তাহলে সেই ডিপেন্ডেন্ট ক্লোজ কখনোই অর্থ প্রকাশ করতে পারবে না। এজন্য আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লোজ তার অর্থ প্রকাশ করার জন্য সবসময় প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতার জন্য সবসময় সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজকে সাথে নিয়ে থাকবে। এরপরে আমরা ক্লোজ বের করার কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো আমরা একটু দেখে নিই। এই যে আমি একটু আগে সেন্টেন্সটা বললাম যে আই নো দ্য পারসন, এই পারসনে আমরা বা এই সেন্টেন্সটাতে আমরা কিভাবে দেখলাম যে আমাদের ক্লোজ আছে? সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই জিনিসটা, ফাইনাইট ভার্ব। কারণ যদি আমরা ফাইনাইট ভার্বকে বের করতে না পারি তাহলে আমরা ক্লোজকেও বের করতে পারবো না। আগে আমাদের একটা সেন্টেন্স থেকে ফাইনাইট ভার্ব গুলোকে বের করতে হবে, যে একটা সেন্টেন্সে কতটা ফাইনাইট ভার্ব আছে। যখন আমরা সেন্টেন্স গুলো থেকে ফাইনাইট ভার্বকে বের করতে পারবো, তখন সহজে আমরা ওই সেন্টেন্সে কতটা ক্লোজ আছে এবং সেন্টেন্সটা কি আমরা সহজে বলতে পারবো। সো আগে আমাদের ফাইনাইট ভার্বের বিষয়টা জানতে হবে। এখন যদি আমরা ফাইনাইট ভার্ব নিয়ে একটু দেখি যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। দেখো, ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর মাধ্যমে আমরা টেন্স চিনতে পারি, যে ভার্বের মাধ্যমে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, তাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্বের মাধ্যমে আমরা টেন্স চিনতে পারি সে ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। সো ফাইনাইট ভার্ব চেনার জন্য অনেক ওয়ে আছে। রিজন, আমরা যদি ধরি যে আমাদের মেইন ভার্বের ফর্ম হচ্ছে চারটা, একটা হচ্ছে V1, দেন হচ্ছে V2, দেন V3, আর একটা ফর্ম হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। সো এখান থেকে আমরা যখনই দেখবো যে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে V1 অথবা V2 আছে, সেটাকে সবসময় আমরা ফাইনাইট ভার্ব বলবো। এটা হচ্ছে সহজেই চেনার উপায় একটা।
V1 and V2 পাইলে আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। যদি একটা সেন্টেন্সে তিনটা V1 থাকে তিনটা ফাইনাইট ভার্ব আছে, একটা সেন্টেন্সে যদি দুইটা V2 থাকে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের V3 আর ভার্ব প্লাস আইএনজি নিয়ে। সো বিকজ ইট ক্যান বি নন ফাইনাইট ভার্ব অলসো, এই V3 এবং ভার্ব প্লাস আইএনজি এই জিনিসগুলো নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আর নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হলে সেটা ক্লোজ এর কাজ কখনোই করবে না। এখন জাস্ট আমি বলে দিচ্ছি যে নন ফাইনাইট ভার্ব একটা জায়গা দেখবা, বাকি জায়গাগুলোতে সব জায়গাতে যদি ব্যবহার হয় ওইটা তোমার ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এই নন ফাইনাইট ভার্বের জন্য শুধু দেখতে হবে একটা নাউনের পরে সরাসরি যদি V3 অথবা ভার্ব প্লাস আইএনজি আমরা পাই, তাহলে সেটাকে আমরা এখানে নন ফাইনাইট ভার্ব দ্যাট মিন্স পার্টিসিপল আকারে ইউজ করব বা পার্টিসিপল আমরা ধরবো। তাহলে একটা নাউনের পরে সরাসরি থাকতে হবে V3 না হলে ভার্ব প্লাস আইএনজি। এখন স্বাভাবিকভাবে টেন্সে আমরা কখনোই একটা নাউনের পরে বা একটা সাবজেক্টের পরে V3 কখনোই পাবো না। V3 পাওয়ার জন্য বা যদি আমরা V3 পাই সেখানে ডেফিনেটলি একটা অক্সিলারি ভার্বকে থাকতে হয়, লাইক হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে পাস্টে হ্যাড থাকতে হবে এন্ড ফিউচারে উইল হ্যাভ থাকতে হবে, তখন আমরা সেখানে V3 পাবো। লাইক সেম ওয়েতে আমরা যদি ভার্ব প্লাস আইএনজি কে টেন্সের মধ্যে খুঁজি তাহলে দেখবো এই ভার্ব প্লাস আইএনজির আগে আমরা am is are, was were, shall be, will be এই জিনিসগুলোর মধ্যে আমরা একটা না একটা জিনিস আমরা পাবো, এটা হচ্ছে টেন্সের মধ্যে। এখন এই টেন্সের নিয়মটা মেইনটেইন না করে যখন একটা নাউন বা সাবজেক্টের পরে V3 অথবা ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন সেটাকে আমরা আর ফাইনাইট ভার্ব বলতে পারবো না, সেটা নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত হওয়া মানে সেটা আর ক্লোজ আকারে কখনোই ডিফাইন হবে না, সেটা ফ্রেজ আদারওয়াইজ ফ্রেজ হইতে পারে না অন্য কিছু হবে, কিন্তু ক্লোজ সেখানে হবে না। একটা এক্সাম্পল আমি একটু দেখাই। এখানে যদি বলা হয় the man having a first wealth may not be happy, তাহলে এই যে এখানে আমরা হ্যাভিং ভার্বটাকে পাইছি, দেখো এই হ্যাভিং ভার্বটা কার পরে আছে, একটা নাউনের পরে। ম্যানটা হচ্ছে আমাদের একটা এখানে নাউন, নাউনের পরে সরাসরি আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি কে পাইছি কোনো উইদাউট অক্সিলারি। যখন আমরা অক্সিলারি ছাড়াই কোনো নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি পাবো সেটাকে আমরা আর ফাইনাইট ভার্ব ধরতে পারবো না, সেটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে সেটা পার্টিসিপলের কাজ করবে, পার্টিসিপলের কাজ করে। এরপরে V3 ও থাকতে পারে, লাইক এভাবে যদি বলা হয় দ্য বুক written by me was great, তাহলে এই জায়গাতে বোঝাচ্ছে বুক একটা নাউন আছে, এখানে নাউনের পরে সরাসরি ভার্বের V3 ইউজ করা হয়েছে। সো একটা নাউনের পরে যখন সরাসরি ভার্বের V3 ইউজ করা হয় উইদাউট অক্সিলারি, কোনো অক্সিলারি ছাড়াই, সেটাকেও আমরা নন ফাইনাইট ভার্ব ধরবো, সেটাকে পাস্ট পার্টিসিপল আকারে আমাদের গণ্য করা হবে বা পাস্ট পার্টিসিপল বলতে হবে। সো এটাকে আমরা কখনোই এই যদি এই অংশটাকে আমরা সিলেক্ট করি এই অংশটাকে কখনোই আমরা ক্লোজ বলতে পারবো না, কারণ এই অংশে কোনো ধরনের ফাইনাইট ভার্ব নাই। হ্যাঁ ভার্ব আছে কিন্তু দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব থাকলে কখনোই সেটাকে ক্লোজ বলা যাবে না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আগে ক্লোজ চেনার আগে তোমাকে ফাইনাইট ভার্বটা চিনতে হবে যে ফাইনাইট ভার্ব কি, আর ফাইনাইট ভার্ব চেনার জন্য আমাদের টেন্স গুলো দেখতে হয় যে একটা সেন্টেন্সে কোন টেন্স আছে, যে জিনিসটা দিয়ে আমরা যে জিনিসটা দেখে আমরা চিনতে পারবো টেন্সটাকে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবা যে একটা সেন্টেন্সে যতটা ফাইনাইট ভার্ব থাকে এটা ভালো করে মাথায় রাখবা। I went to school and I meet a friend. এখানে যদি আমরা একটু তাকাই এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, নট এর কোনো দুইটা সেন্টেন্স নাই, এখানে একটাই সেন্টেন্স আছে কিন্তু ক্লোজ একাধিক আছে। went V2 ফর্ম, meet V2 ফর্ম, দুইটা ভার্ব দুইটাই V2। সো আমি একটু আগে বললাম সেন্টেন্সের মধ্যে V1 এন্ড V2 থাকলে ওটা ফাইনাইট ভার্বে কাজ করবে, ওটা কখনো নন ফাইনাইট ভার্ব হবে না, কারণ নন ফাইনাইট ভার্বে V1 V2 কখনোই কাজ করে না। সো এখানে যেহেতু দুইটা ভার্ব এন্ড দুইটা V2 তে আছে দুইটাই
দুইটা ভিডিওতে থাকা, দুইটা নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব পাইলাম, এবং দুইটা ফাইনাইট ভার্ব পাওয়া মানে যতটা ফাইনাইট ভার্ব পাবো ততটা ক্লোজ। তাহলে এই বাক্যের মধ্যে আমাদের ক্লোজ আছে দুইটা। কয়টা ক্লোজ পাবো আমরা? দুইটা ক্লোজ। এই দুইটা ক্লোজ যখনই থাকবে, এখন একথা হলে একটু মাথায় রাখতে হবে যে ফাইনাইট ভার্ব যতটা পাবো ক্লোজও ততটা। একাধিক ফাইনাইট ভার্ব পাওয়া, একাধিক ক্লোজ পাওয়া, একাধিক ক্লোজ পাওয়া ফার্স্ট রিকোয়ারমেন্ট, সেখানে 100% একটা কনজাংশন থাকতে হবে। কি থাকতে হবে? কনজাংশন। দেখো এখানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লোজ, 100% একটা কনজাংশন আছে। সো আমরা সবসময় মাথায় রাখবো, আমাদের আগে আমরা ফাইনাইট ভার্বটাকে খুঁজে বের করবো যে বাক্যের মধ্যে কতটা ফাইনাইট ভার্ব আছে, এর উপর ডিপেন্ড করে আমরা ক্লোজটাকে বের করবো যে কয়টা ক্লোজ আছে। যখন আমরা দেখবো বাক্যের মধ্যে একাধিক ক্লোজ অবস্থান করতেছে, সেখানে প্রথম রিকোয়ারমেন্ট যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশন। এখন আমরা একটু কনজাংশন নিয়ে আলোচনা করব, দেন আমাদের কনজাংশনটা মুখস্থ রাখতে পারলে আমাদের ক্লোজগুলো আমরা বের করে নিতে পারবো। এখন এই কনজাংশন হচ্ছে আমাদের দুই ধরনের। এটা আমি কনজাংশন একটু লিখে দিই এখানে। কনজাংশন হচ্ছে আমাদের দুই ধরনের, না এখানে একটু ভালো করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে আমাদের কনজাংশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, বিষয়গুলো আমরা মাথায় রাখবো। প্রথমটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে দুই নম্বর হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের বিষয়গুলো আমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে, এগুলো তোমাদের এমনিতে বোঝার কোনো কিছু নাই, এগুলো ডিরেক্ট মুখস্থ করে নিতে হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যতগুলো আছে। ডাব্লিউএস ওয়ার্ড যদি কনজাংশন হিসেবে কাজ করে, এটা ডেফিনেটলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। লাইক হু, হোয়াট, হুইচ, ওয়্যার, হোয়াই, হাউ, এগুলো আছে। তারপরে তোমাদের সো দ্যাট, তারপরে দ্যাটের কাজ করে। এরপরে যদি আমরা আরো দেখি আমাদের as, since, because, if, unless, etc. আর অনেক আছে। সো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে সবথেকে বেশি যেটা আমরা মাথায় রাখবো যে বেশি থাকে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সো দ্যাট, as, since, because, if, unless, till, until, এই জিনিসগুলো থাকে। এবং কোঅর্ডিনেটিং কনজাংশনেও যদি আমরা ধরি সব থেকে বেশি আমরা পাবো and, but, or, এই তিনটাকে আমরা সব থেকে বেশি পাবো। এর বাইরেও আছে yet, so, not only but also, এই জিনিসগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে থাকে। সো আমরা বললাম যে তিনটা সব থেকে বেশি পাবো সেই তিনটা হচ্ছে and, but, or, এবং and, but, or থেকে আরো সব থেকে বেশি পাবো আমরা and কে। or, but এগুলো পাওয়া যায় কিন্তু খুব কম পরিমাণে, কিন্তু and সব থেকে বেশি থাকে। তাহলে এখন আমরা মাথায় রাখবো যে আমাদের কনজাংশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড, সো দ্যাট, as, since, because, if, unless, till, until, এই জিনিসগুলো থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে থাকে and, but, or, yet, not only but also, both, and, এই জিনিসগুলো থাকে। এখন এগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। এখন কনজাংশন আমি কি বললাম, বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে একটা ক্লোজে, একটা সেন্টেন্সে ক্লোজ বের করার নিয়ম, ফার্স্ট ফাইনাইট ভার্ব দেখতে হবে, ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে আমরা ক্লোজটাকে বের করব। আগে দুইটা আমি একটু উদাহরণ লিখে নিই। They went to market and they bought a book. I went there when he came. সো এই যে দুইটা সেন্টেন্স আমি লিখছি এখানে উদাহরণ আকারে। সো আমরা যদি এই দুইটা সেন্টেন্সে দেখি, প্রথম সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে went, দুই নাম্বার আরেকটা ভার্ব হচ্ছে আমাদের bought, দুই নাম্বার সেন্টেন্স went,
দেন 2 নম্বর ওয়ার্ড কেম। এখন এই সেন্টেন্স এই ভার্বগুলো V2, এটাও V2, went V2, bought V2, went and came, সবগুলো V2। আর V2 মানে ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যের মধ্যে আমাদের ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। তার মানে ক্লোজ কয়টা? দুইটা। আর দুইটা ক্লোজ থাকা মানে ফার্স্ট কন্ডিশন একটা কনজাংশন 100% থাকতে হবে। তোমাকে কনজাংশনটা বের করতে হবে, কনজাংশন বের করার জন্য মুখস্থ করে নিতে হবে কনজাংশন, আর কোনো কাজ নাই এখানে, ডিরেক্টলি এগুলো মুখস্থ করে নিতে হবে। যেমন এখানে আমাদের কনজাংশন আছে এন্ড, 2 নম্বর বাক্যে কনজাংশন আছে when। তাহলে এন্ড আমাদের কোন কনজাংশন? এন্ড হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। when আমাদের কোন কনজাংশন? when হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা যখন দেখব যে আমাদের এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা মাথায় রাখবো কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি। কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করা, সর্বনিম্ন দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করা। তার মানে এই কনজাংশনের আগে যে একটা ক্লোজ আছে এটা প্রিন্সিপাল ক্লোজ, এরপরে যে একটা ক্লোজ আছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। আর যখনই আমরা দেখবো যে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তখন আমরা বের করব সাবঅর্ডিনেটিং কনজাংশন সহ পরবর্তী যে ক্লোজটা থাকবে এই ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। একটু আগে আমরা পড়ছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ কোনোদিনও একা থাকতে পারে না, প্রিন্সিপাল ক্লোজকে সাথে নিয়ে থাকে। তাহলে বাকি যেটা থাকবে এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো। এখন আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে আমাদের 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 ধরনের সেন্টেন্স আমরা গঠন অনুযায়ী পাবো। সো আমাদের এগুলো চেঞ্জ করার জন্য, আমাদের চেঞ্জিং সেন্টেন্সে এই বিষয়গুলো আছে, এই জন্য আমাদের সেন্টেন্সগুলোকে চিনতে হবে যে কোনটা কোন সেন্টেন্স। সো এখন আমরা যদি দেখি যে আমাদের এই সেন্টেন্সে ক্লোজ ছিল দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। কিভাবে বুঝলাম? কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, আর কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করা। এখন এই যে দুইটা ক্লোজ পাইলাম এবং কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, যদি দুইটা ক্লোজ বা একাধিক ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সম্পূর্ণ সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তার মানে এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আবার যেই সেন্টেন্সের মধ্যে আমরা সাবঅর্ডিনেট ক্লোজকে পাবো, সাবঅর্ডিনেট ক্লোজ, সেই সেন্টেন্সটাকে আমরা ডিরেক্টলি কমপ্লেক্স সেন্টেন্স বলে দিব। তাহলে যেই সেন্টেন্সে আমরা কোন ক্লোজ পাবো? সাবঅর্ডিনেট ক্লোজ, সেই সেন্টেন্সটাকে ডিরেক্টলি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি ক্লোজ থাকে। দেখো, একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে। তার মানে কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট প্লাস প্রিন্সিপাল, কম্পাউন্ডে থাকে দুইটাই প্রিন্সিপাল। এখন এখন প্রশ্ন হইতে পারে তাহলে কোঅর্ডিনেট ক্লোজ কোন জিনিসটাকে আমরা বলতে পারবো? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোঅর্ডিনেট ক্লোজ আমরা কোনটাকে বলবো? এখানে যদি আমি বলি আই ওয়েন্ট টু স্কুল, একটু উদাহরণটা ভালো করে দেখো। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব আছে কয়টা? একটা ভার্ব আছে, একটা ক্লোজ আছে। একটা ক্লোজ যেখানে আছে, বাক্যটা ছোট হোক বড় হোক, যত বড়ই হোক না কেন, যদি ওই সেন্টেন্সে ক্লোজ থাকে শুধু একটা, সেই সেন্টেন্সটাকে বলবো আমরা সরাসরি সিম্পল সেন্টেন্স। এখন এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, আবার ক্লোজটা কিন্তু প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এমন একটা ক্লোজ যে ক্লোজের একা থাকার অ্যাবিলিটি আছে। এই ক্লোজ একা থাকার অ্যাবিলিটি আছে, এটাই প্রিন্সিপাল। তার মানে যেই বাক্যের মধ্যে শুধু একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একাই থাকে ও, তাহলে সেই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর সেটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লোজ এখানেও আছে, প্রিন্সিপাল ক্লোজ এই জায়গাতেও আছে। একটা বিষয় মাথায় রাখবো, প্রিন্সিপাল ক্লোজ ক্যান বি ইউজড অ্যাজ কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ গুলোই কোঅর্ডিনেট ক্লোজ হিসেবে ব্যবহার হয়। কখন বুঝবো যে কোঅর্ডিনেট হিসেবে ব্যবহার হয়? এখানে যে প্রিন্সিপাল ক্লোজ আছে এটাকে আমরা কখনোই কোঅর্ডিনেট বলতে পারবো না, বাট এখানে যে প্রিন্সিপাল ক্লোজ গুলো আছে এগুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো। কখন বলতে পারবো? তাহলে মাথায় রাখবো, যখন কোনো প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেই প্রিন্সিপাল ক্লোজ গুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো। তার মানে এটা বোঝাচ্ছে যে সব প্রিন্সিপাল ক্লোজ কোনোদিনও কোঅর্ডিনেট ক্লোজ হয় না,
বাট সব কোঅর্ডিনেট ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের কাজ করে। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য, এর যোগ্যতা অর্জন করার জন্য তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। তাহলে সেই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারবো এবং সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। আবার যেখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখবো সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিন একা থাকতে পারে না, একটা প্রিন্সিপাল ক্লজকে সাথে নিয়ে থাকে। সো এইভাবে আমরা কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবো। সো সিম্পল সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে শুধু ক্লোজ থাকবে একটা, আর একটা ক্লোজ থাকলে সেটা ডেফিনেটলি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আর যেই সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লোজ আসবে, কিভাবে বুঝবো? ফাইনাইট ভার্ব দিয়ে। একাধিক ক্লোজ আসবে, সেখানে ডেফিনেটলি প্রথম শর্ত কনজাংশন থাকতে হবে। কনজাংশনের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সটাকে নামকরণ করব। কনজাংশন যদি থাকে কোঅর্ডিনেটিং, ডেফিনেটলি সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। কনজাংশন যদি থাকে সাবঅর্ডিনেটিং, ডেফিনেটলি সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সে থাকে দুইটা প্রিন্সিপাল ক্লোজ সর্বনিম্ন, আর তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকে একটা সাবঅর্ডিনেট আর একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দেখো জেনুইন ক্লোজ হচ্ছে কিন্তু দুইটাই, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। এই প্রিন্সিপালটাই আমরা কোঅর্ডিনেট ক্লোজ হিসেবে ব্যবহার করতেছি। কখন? যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটাকে অ্যাড করে দিচ্ছি বা যুক্ত করে দিচ্ছি। এখন দেখো, এখন একটা আমাদের ক্লোজ এটাই, ক্লোজ এর বাইরে ক্লোজ এরকম নাই। জাস্ট তুমি এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে ক্লোজ যে কোনো জায়গা থেকে বের করতে পারবা। এখন ক্লোজের একটা ওভারভিউ শুধু আমি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবো আরো ভালো করে ক্লিয়ারলি। তো একটা ক্লোজ আমরা পড়ি সেন্টেন্স গুলোর নামকরণ করার জন্য, যেমন সিম্পল সেন্টেন্স কিভাবে চিনতে পারি, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লোজটা পড়ে থাকি। এটা সহজভাবে যদি আমরা ওভারভিউটা দেখি, তাহলে প্রথমে আমাদের দেখতে হয় সেন্টেন্সে ফাইনাইট ভার্বকে, ফাইনাইট ভার্ব। তারপরে আমাদের দেখতে হয় ক্লোজ এর কোয়ান্টিটি, ক্লোজের কোয়ান্টিটি। দেন আমাদের দেখতে হয় কনজাংশন, কনজাংশন। তারপরে আমরা সেন্টেন্সের নামকরণ করি, সেন্টেন্সের নেমগুলোকে ঠিক করি। তাহলে এই প্রসেসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা সেন্টেন্সের নামটা ডেফিনেটলি বলতে পারবো। তাহলে প্রথম হচ্ছে আমাদের কাকে দেখতে হবে? ফাইনাইট ভার্বকে দেখতে হবে। একটা সেন্টেন্সে কতটা ফাইনাইট ভার্ব থাকে এটা বের করতে হবে। যদি একটা থাকে তাহলে সেটা শুধুই প্রিন্সিপাল ক্লোজ, আর সেই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যখন দেখবো যে একাধিক ক্লোজ থাকে, কিভাবে বুঝবো? একাধিক ফাইনাইট ভার্ব থাকলে। যখন একাধিক ফাইনাইট ভার্ব থাকবে তখন একাধিক ক্লোজ থাকবে। একাধিক ক্লোজ থাকা মানে কনজাংশন থাকতে হবে, যে কনজাংশন যেটা দেখালাম। একাধিক ক্লোজ থাকলেই কনজাংশন থাকবে। আর কনজাংশন দুই ধরনের আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই দুই ধরনের কনজাংশনটাকে আমাকে বের করতে হবে, এন্ড কনজাংশন বের করার উপরে ডিপেন্ড করে আমরা সেন্টেন্সের নামকরণটা করতে পারবো। যদি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা পাই তাহলে সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পাই তাহলে সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। শর্টকাটের চেনার উপায়, ফাইনাইট ভার্ব, ক্লোজের সংখ্যা, দেন কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্স। যদি কোনো কনজাংশনই না থাকে তাহলে ক্লোজ একটাই থাকবে, একটা ক্লোজ থাকা মানে সিম্পল সেন্টেন্স। সো এর থেকে সহজ আর কোনো নিয়ম নাই সেন্টেন্সের নামকরণ করার জন্য। সো আজকের ক্লাস আমাদের এখান থেকে থাকবে। আগামী নেক্সট ক্লাসে আমরা ক্লোজকে কিভাবে লিখতে হয়, ক্লোজের অ্যাডভান্স ইউজ আমরা শিখবো, এবং অ্যাডমিশন লেভেলে ক্লোজগুলো এমসিকিউ আকারে কি ধরনের পড়ে, কোন ক্লোজটা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এন্ড অ্যাডভার্ব ক্লোজ হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আরো করব। সো একাডেমিকের জন্য এটাই যথেষ্ট, এর থেকে বেশি লাগে না, যা সেন্টেন্স গুলো চিনতে পারলে হলো। আর সেন্টেন্স বা ক্লোজকে লেখার জন্য তোমার অবশ্যই স্ট্রাকচার গুলো একটু মাথায় রাখতে হবে, এটা আমরা আগামী নেক্সট ক্লাসে শিখবো। সো আজকে এখান থেকে শেষ করব আমরা। আশা করছি তোমরা এই ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবা। আর আমি আশাবাদী যে আমাদের পেজের সাথে তোমরা সবাই যুক্ত হবা, এন্ড পরবর্তী তোমাদের এই অনুপ্রেরণাটাই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য অনেকটা হেল্পফুল হবে। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী নেক্সট কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।